আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এক সাক্ষাৎকারে ইসরায়েল জুড়ে তোলপাড়, হামাসের কাছে জিম্মি সব বন্দীদের হত্যার নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু সরকার। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিস্ফোরক সাক্ষাৎকার। 809 গাজায় 6000 ইসরায়েলি সেনা নিহত, নতুন নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ইয়াল জামিরের স্বীকারোক্তি। সামনের যুদ্ধে যুক্তরাষ্ট্র বাজেভাবে হেরে যাবে, কেন এমন মন্তব্য করলেন ইলন মাস্ক। ইরানের আসল শক্তি টের পেয়েছেন ট্রাম্প, মন্তব্যে জেনারেল সালামি। আমরাই আমাদের পর্যটন শিল্প গড়ে তুলব, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা। যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত জেলেনস্কি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক সাক্ষাৎকারে ইসরায়েল জুড়ে তোলপাড়, হামাসের কাছে জিম্মি সব বন্দীদের হত্যার নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু সরকার। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিস্ফোরক সাক্ষাৎকার। সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি বন্দীদের হত্যার জন্য দখলদার বাহিনীকে হ্যানিবাল প্রোটোকল ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে স্বীকার করেছেন। এই প্রোটোকলটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি শেষ অবলম্বন হিসেবে বিবেচিত হয়, তবে এটি মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা ব্যাপক সমালোচিত হয়েছে। গালান্তের এই স্বীকারোক্তি ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে তিনি এই নির্দেশ দিয়েছিলেন যাতে বন্দীদের হামাসের হাতে পড়ার সম্ভাবনা কমিয়ে আনা যায়। তবে এই সিদ্ধান্তটি নৈতিক এবং কৌশলগত দিক থেকে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু এটি বন্দী সহ নিরীহ বেসামরিক লোকজনের জীবন হুমকির মুখে ফেলতে পারে। এই প্রোটোকলটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সংবেদনশীল বিষয় এবং এটি প্রায়শই গোপন রাখা হয়। গালান্তের এই স্বীকারোক্তি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে বন্দীদের এবং বেসামরিক লোকজনের নিরাপত্তা নিয়ে। গত বৃহস্পতিবার হিব্রু মিডিয়ায় উদ্ধৃত মন্তব্যে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এই বিতর্কিত প্রোটোকল নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন, যাতে বন্দীদের সহ প্রতিরোধ যোদ্ধাদের হত্যার বিষয়টি জড়িত। গালান্ত দখলকৃত আল কুদসের আল আকসা মসজিদে প্রাক্তন পুলিশ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের উত্তেজনাপূর্ণ অভিযানের সমালোচনা করে বলেছেন যে এটি পরিস্থিতিকে বিস্ফোরিত করার মতো ছিল। গালান্ত নভেম্বরে বরখাস্ত হবার পর তার প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার উপর আরও জীবিত বন্দীদের ফিরিয়ে আনার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার অভিযোগ করেছেন। আমি মনে করি ইসরায়েলি সরকার বন্দীদের ফিরিয়ে আনার জন্য যা যা করা সম্ভব ছিল তা করেনি। গালান্ত বলেছেন যে বর্তমান যুদ্ধবিরতি বন্দী চুক্তির কাঠামো এপ্রিল মাসে আলোচনায় থাকা এবং গ্রীষ্মকালে চূড়ান্ত হওয়া একটি আগের প্রস্তাবের সাথে প্রায় অভিন্ন। যদি এটি তখন গৃহীত হতো, তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল কম ফিলিস্তিনি নিরাপত্তা বন্দী মুক্ত করে আরো জীবিত বন্দীদের ফিরিয়ে আনতে পারত। বাস্তবে আমরা আরো বন্দীদের নিয়ে একই চুক্তি পেতে পারতাম এবং কম মূল্যে, কারণ তখন 110 জন ফিলিস্তিনি যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন তারা আলোচনায় ছিলেন না। 809 গাজায় 6000 ইসরায়েলি সেনা নিহত, নতুন নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ইয়াল জামির এমন স্বীকারোক্তি দিয়েছেন। গাজায় গণহত্যামূলক যুদ্ধের সময় ইসরায়েলি সৈন্যদের নিহত এবং আহতের সংখ্যা এবং সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত হতাহতের পরিসংখ্যানের মধ্যে পার্থক্য প্রমাণ করে যে নেতানিয়াহু সরকার গাজা উপত্যকায় তাদের প্রকৃত সেনা ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করেছে। ইসরায়েলের নতুন নিয়োগপ্রাপ্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইয়াল জামির স্বীকার করেছেন যে গাজায় ইসরায়েলি সৈন্যদের নিহত এবং আহতের সংখ্যা সেনাবাহিনী কর্তৃক সরকারিভাবে রিপোর্ট করা সংখ্যার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে 2023 সালের 7 অক্টোবর রক্তক্ষয়ী গাজা হামলা শুরুর পর থেকে 844 জন সৈন্য প্রাণ হারিয়েছে এবং 5696 জন আহত হয়েছে। অন্যদিকে নতুন নিয়োগপ্রাপ্ত
চিফ অফ স্টাফ জামির বলেছেন যে সরকারিভাবে স্বীকৃত শোক সন্তপ্ত পরিবার এবং যুদ্ধে নিহত সৈন্যদের সংখ্যা কমপক্ষে ৬,০০০। তিনি আরও প্রকাশ করেছেন যে শারীরিক আঘাত এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ১৫,০০০-এরও বেশি সৈন্য পুনর্বাসন ব্যবস্থায় ভর্তি হয়েছে, যা এই ধারণাকে আরও শক্তিশালী করে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করে রিপোর্ট করছে। এটি প্রথমবার নয় যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রকৃত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। গত বছর ডিসেম্বরে হারেজ রিপোর্ট করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মাত্র ১,৫৯৩ জন সৈন্য আহত হয়েছে, কিন্তু হাসপাতালের রেকর্ডে দেখা গেছে প্রকৃত সংখ্যা ছিল ১০,৫৪৮। এদিকে ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র জরুরিভাবে তার পুরনো অস্ত্র কর্মসূচি সংস্কার না করে তাহলে পরবর্তী যুদ্ধে বড় পরাজয়ের ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। এক্সের মালিক এবং স্পেস এক্স এবং টেসলার প্রধান মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনার জন্য বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখন তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের মধ্যে একজন। মাস্ক এক্স পোস্টে লিখেছেন, আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হলো গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। যদি তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন না করা হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে। মাস্কের ডিওজিই বিভাগ প্রতিরক্ষা সম্পর্কিত কার্যক্রম সহ ফেডারেল কার্যক্রমকে সুবিন্যস্ত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। প্রিডেটর ড্রোনের নির্মাতা জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম পেন্টাগনের ঠিকাদারি ব্যবস্থা সংস্করণের জন্য ডিওজিই কে অনুরোধ করেছে। বর্তমান প্রক্রিয়াটিতে চীন এবং ইরানের মতো দেশগুলির হুমকি মোকাবেলায় অত্যন্ত ধীর এবং আমলাতান্ত্রিক বলে অভিহিত করেছে। একটি প্রধান প্রতিরক্ষা ঠিকাদার L3 Harris টেকনোলজিস প্রতিরক্ষা অধিগ্রহণ ব্যবস্থা উন্নত করার জন্য ডিওজিই কে সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ডুপ্লিকেটিভ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, প্রয়োজনীয়তাগুলি দূর করা এবং যৌথ ক্রয় কর্মসূচি পরিচালনার জন্য প্রতিরক্ষা সচিবের কার্যালয়ের মধ্যে একটি কেন্দ্রীয় ঠিকাদারের শাখা প্রতিষ্ঠা করা। ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার। তিনি বলেছেন, এগুলো থেকে বোঝা যায় যে ট্রাম্প ইরানের আসল শক্তি বুঝতে পেরেছেন। ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার সময় ট্রাম্প ইরান বর্তমানে দুর্বল এই ধারণার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। ট্রাম্প বলেন, তারা দুর্বল নয়, তারা এখন খুবই শক্তিশালী। সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেন, এটি ট্রাম্পের সবচেয়ে সঠিক পর্যবেক্ষণগুলির মধ্যে একটি, কারণ তিনি বাস্তবসম্মতভাবে ময়দানটি দেখেছেন। তিনি আরো বলেন, একটি কুস্তি ম্যাচে বিপরীত পক্ষ ক্ষমতা আরো ভালোভাবে বোঝে। যখন দুজন কুস্তিগির একে অপরের শক্তি আরো ভালোভাবে বুঝতে পারে। সালামি বলেন, ট্রাম্পের রায় আসলে তার প্রথম মেয়াদে ইরানের শক্তি সম্পর্কে উপলব্ধি করার উপর ভিত্তি করে, যখন ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে আমেরিকার সেনাদের উপর বিশাল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়া জানিয়েছিল। সালামি বলেন, তিনি একেবারে সঠিক মূল্যায়ন করেছেন। ইরান দুর্বল হয়নি, বরং এটি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, যা সকলেই স্পষ্ট দেখতে পাচ্ছেন। ট্রাম্পের তথাকথিত সর্বোচ্চ চাপ প্রচারণা পুনরুদ্ধারের বিষয়ে মন্তব্য করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও এই ধরনের ইরান বিরোধী চাপ বিদ্যমান ছিল, যার লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রের অর্থনৈতিক জীবনরেখা বন্ধ করে দেয়া, যার ফলাফল ছিল আমাদের জাতীয় অর্থনীতির আরো সমৃদ্ধি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিরা জানিয়েছে, তারা নিজেরাই নিজেদের উপকূলীয় পর্যটন শিল্প তথা হোটেল ও রেস্টুরেন্ট গড়ে তুলতে পারবে এবং গাজা পুনর্নির্মাণ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন, যেখানে তিনি গাজাকে জনশূন্য করে মধ্যপ্রাচ্যের রিভেরা বা বিলাসবহুল নগরী বানানোর কথা বলেছেন। দীর্ঘ 15 মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজায় ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু দীর্ঘদিনের অবরোধের মধ্যেও গাজাবাসী একটা সময় নিজস্ব স্থানীয় পর্যটন শিল্প গড়ে তুলেছিল। এই নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসাদ আবু হাসাইয়া নামে গাজার এক বাসিন্দা বলেছেন, কোনো কিছুই পুনর্নির্মাণ করা অসম্ভব নয়। সেই সঙ্গে পুনর্নির্মাণের আগেই তিনি তার রেস্টুরেন্ট থেকে খাবার পরিবেশন শুরু করবেন বলেও ঘোষণা দেন। গাজায় এই বাসিন্দা হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প বলছেন তিনি গাজায় রেস্টুরেন্ট বদলাতে চান, গাজাকে বদলাতে চান এবং গাজার জন্য নতুন ইতিহাস তৈরি করতে চান। কিন্তু আমরা আরবি থেকে যাব এবং আরবদের ইতিহাস কখনোই বিদেশিদের ইতিহাস দ্বারা প্রতিস্থাপিত হবে না। একই সঙ্গে তার রেস্টুরেন্টটি আগের চেয়েও ভালো অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ আবু হাসাইরা। এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখানে বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করতে চান, কিন্তু রেস্টুরেন্ট তো এখানে ছিলই, হোটেলও ছিল, তাহলে এগুলো ধ্বংস করার দরকার কি ছিল? আর এখন নতুন করে তৈরি করার দরকার হচ্ছে কেন? গোটা গাজা উপত্যকা একটা সময় ইসরায়েলি পর্যটকদের জন্য ছিল এক জনপ্রিয় গন্তব্য পর্যটনের জায়গা। 2007 সালে হামাস গাজায় শাসনভার গ্রহণের পরও উপত্যকা জুড়ে রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলো ছিল বেশ জমজমাট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার বিষয়ে তার প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছেন। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট ওডিল রেনাউড বাসোর সাথে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি কথা বলেন। এ সময় যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন কথা বলতে ভয় পান বলেও দাবি করেন জেলেনস্কি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ওডিল রেনাউড বাসোর সাথে বৈঠকের পর বৃহস্পতিবার কিয়েভে ওই সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে রাশিয়া ছাড়া পুতিনকে ছাড়া কূটনীতি অসম্ভব। তাই আমি বলেছিলাম, এই যুদ্ধ কিভাবে আমাদের জন্য শেষ হবে সেই বিষয়ে একমত হতে পারলে আমি প্রস্তুত। আমরা কূটনীতির জন্য প্রস্তুত, এখানে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটি হলো আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ইউক্রেন 2022 সালে একটি ডিক্রি জারি করেছিল এবং জেলেনস্কি নিজেই সেই বছর ওই ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট দাবি করেন, এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয়। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনা সম্পর্কে মিডিয়া রিপোর্টের বিষয়ে জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত আমাদের দল একসাথে কাজ করবে, অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে না। তিনি আরো জোর দিয়ে বলেন, শান্তি পরিকল্পনা সহ ওয়াশিংটনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের দিকে নজর রাখছে কিয়েভ। এছাড়া রেন্ট বাসোর সাথে বৈঠকের বিষয়ে জেলেনস্কি বলেন, তারা ইউক্রেনে ইইউ এর আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ইবিআরডি প্রেসিডেন্ট বলেছেন, তার নেতৃত্বাধীন ব্যাংক 2022 সাল থেকে ইউক্রেনকে 6.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আর্থিক সহায়তা প্রদান করেছে এবং জ্বালানি ও বেসরকারি খাতে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এক সাক্ষাৎকারে ইসরায়েল জুড়ে তোলপাড়, হামাসের কাছে জিম্মি সব বন্দীদের হত্যার নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু সরকার। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিস্ফোরক সাক্ষাৎকার। 809 গাজায় 6000 ইসরায়েলি সেনা নিহত, নতুন নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ইয়াল জামিরের স্বীকারোক্তি। সামনের যুদ্ধে যুক্তরাষ্ট্র বাজেভাবে হেরে যাবে, কেন এমন মন্তব্য করলেন ইলন মাস্ক। ইরানের আসল শক্তি টের পেয়েছেন ট্রাম্প, মন্তব্যে জেনারেল সালামি। আমরাই আমাদের পর্যটন শিল্প গড়ে তুলব, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা। যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত জেলেনস্কি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।